প্রিয় শিক্ষার্থীরা, পাঠশালা অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আবারও নিয়ে আসছি যথারীতি অর্থনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা ছিলাম বক্তা ও উৎপাদকের আচরণ। বক্তা ও উৎপাদকের আচরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা এই বিষয়টি ইন্টার লেভেলে সাধারণত এই চ্যাপ্টারের একটু সবচেয়ে ডিফিকাল্ট একটা বিষয়। তো আমরা চেষ্টা করবো এই কমপ্লিকেটেড বিষয়টাকে সলভ করার জন্য। স্থিতিস্থাপকতাকে ইংলিশে বলা হয় ইলাস্টিসিটি। এটা পুরো অধ্যায়টার নাম ইংলিশ মিডিয়ামে বলা হয় ডিমান্ড ইলাস্টিসিটি। আজকের আমাদের বিষয়বস্তু হলো ডিমান্ড ইলাস্টিসিটি তথা চাহিদার স্থিতিস্থাপকতা। যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ইতিমধ্যে বোর্ডে এগুলো লেখা হয়েছে। আমরা প্রথমে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলতে কি বুঝি সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। সাধারণত স্থিতিস্থাপকতা বলতে আমরা দুইটা চলকের পরিবর্তন বুঝি। আমরা জানি সাধারণত যে কোনো ক্ষেত্রে দুইটা চলক হিসাবে কাজ করে, একটা স্বাধীন চলক আরটি হলো অধীন চলক। স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলক পরিবর্তিত হয়। নর্মালি ওটাকে অধীন চলক এই জন্য বলা হয় যেহেতু এটা স্বাধীন চলকের উপর নির্ভরশীল। তো স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলক কতটুক পরিবর্তন হয় এটা মেজারমেন্ট করার জন্য আমাদের স্থিতিস্থাপকতার দরকার হয়। তো আমরা গত ক্লাসে চাহিদা বিধি নিয়ে আলোচনা করেছিলাম। চাহিদা বিধির মূল কথা ছিল এরকম: অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় দাম বাড়লে চাহিদা পরিমাণ হ্রাস পায়, আর দাম কমলে চাহিদা পরিমাণ বৃদ্ধি পায়। এটা ছিল চাহিদা বিধি। কিন্তু আমরা এটা জানতাম না দাম কতটুক বাড়লে চাহিদা পরিমাণ কতটুক হ্রাস পায়, তথা কত পার্সেন্ট দাম বাড়ার কারণে কত পার্সেন্ট চাহিদা পরিমাণ হ্রাস পায়, এই বিষয়টা আমরা জানতাম না। চাহিদার স্থিতিস্থাপকতার মাধ্যমে স্পেসিফিকলি চাহিদার সাথে দামের সাথে চাহিদার পরিমাণে যে পরিবর্তন বা যে সম্পর্কটা রয়েছে এটা পার্সেন্টেজ আকারে এখানে প্রকাশ করা হবে। আমি একটা সূত্র লিখেছি এখানে স্থিতিস্থাপকতার। সূত্রটা বলা হচ্ছে যে পরিমাণের শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই দামের শতাংশিক পরিবর্তন। আমরা এটা সাধারণত চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র হিসেবে এটাকে গণ্য করি। তো চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বুঝি? চাহিদার স্থিতিস্থাপকতা হলো চাহিদার যে নির্ধারকগুলো রয়েছে বা চাহিদার ক্ষেত্রে যে স্বাধীন চলকগুলো রয়েছে, ওই স্বাধীন চলকগুলোর পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তনকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। আমরা কয়েকটা চলকের কথা বলতে পারি, যেমন দাম, আয়, পরিপূরক দ্রব্যের দাম, এগুলোর শতাংশিক পরিবর্তনের কারণে চাহিদা কত শতাংশ পরিবর্তন হয় এটাকে বলা হয় চাহিদা স্থিতিস্থাপকতা। তো চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করতে গেলে আমরা তিনটা টার্মস দিয়ে চাহিদা স্থিতিস্থাপকতাকে আমরা পরিমাপ করতে পারি। সেগুলো হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড় স্থিতিস্থাপকতা। প্রথম আমরা নিয়ে আসছি দাম স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি ইংলিশে প্রাইস ইলাস্টিসিটি, সংক্ষেপে বলা হয় ইপি। তো এইটা যদি আমরা মেজারমেন্ট করতে যাই, এই সূত্র যদি আমরা করতে পারি, চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তনকে দামের শতাংশিক পরিবর্তন দিয়ে ভাগ করলে আমরা পাবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটাই দাম স্থিতিস্থাপকতার ডেফিনেশন। চাহিদার দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ কত শতাংশ পরিবর্তন হয় এটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তো এটার সূত্র হলো ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তো এটার উপর অনেক সময় পরীক্ষায় অনেক ম্যাথ আসে। আমরা একটা ছোট্ট ম্যাথ দিয়ে আমরা এই সূত্রটাকে প্রমাণ করার চেষ্টা করব। আমরা একটা চাহিদার সূচি অঙ্কন করি এখানে, যেখানে আমরা একদিকে দাম এবং আরেকদিকে চাহিদা পরিমাণ দেখাচ্ছি। চাহিদার দাম যদি 4 টাকা থেকে যদি 5 টাকা হয় এবং চাহিদা পরিমাণ যদি 20 থেকে হ্রাস পেয়ে 16 হয়, সেক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত? আমরা সূত্রটা দিয়ে ট্রাই করব। এই সূত্র দিয়ে আমরা বুঝি ডেল কিউ মানে হলো চাহিদা পরিমাণের পরিবর্তন এবং ডেল পি মানে হলো দামের পরিবর্তন। পি মানে আমরা বুঝি প্রাথমিক দাম আর কিউ মানে আমরা বুঝি প্রাথমিক চাহিদার পরিমাণ। তাহলে আমরা এই চাহিদার সূচি থেকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করার চেষ্টা করছি। চাহিদার সূচির এই সূত্র অনুযায়ী আমরা প্রথমে বের করব ডেল কিউ তথা চাহিদা পরিমাণের পরিবর্তন। তাহলে চাহিদা পরিমাণ পরিবর্তন আমরা পরেরটা থেকে আগেরটা মাইনাস করব, 16 মাইনাস 20। আর ডেল পি মানে হলো দামের পরিবর্তন। দামের পরিবর্তন দেখতেছি আমরা 5 মাইনাস 4 ইন্টু পি মানে হলো প্রাথমিক দাম। তাহলে আমরা প্রাথমিক দাম হিসেবে ধরে নিতে পারি যেটা বেস প্রাইস 4K, 4 হলো প্রাথমিক দাম, আর কিউ মানে হলো প্রাথমিক চাহিদার পরিমাণ, যেটা আমরা ধরে নিতে পারি 20। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? -4 1 4 20। তাহলে দেখা যাচ্ছে কত এখানে -16 ডিভাইড বাই 20, দ্যাট ইজ EP less than
1। তো ইপি লেস দেন 1 বলতে কি বুঝি আমরা আর একটু পরে আসতেছি। এটাই মূলত চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতি। এবার আমরা চলে আসছি কিভাবে চাহিদার আয় স্থিতিস্থাপকতা পরিমাপ করতে হবে। একই সূত্র দিয়ে আমরা এটা পরিমাপ করতে পারি। সাধারণত আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দুইটা চলক রয়েছে, একটি হলো আয় আর একটি হলো চাহিদার পরিমাণ। তো আমরা জানি আয়ের সাথে চাহিদার সম্পর্ক হলো ধনাত্মক। যখন সাধারণত একজন ভোক্তার আয় বৃদ্ধি পায় তখন তার দ্রব্যটা প্রতি চাহিদা বৃদ্ধি পায় এবং আয় হ্রাস পেলে তার চাহিদাও হ্রাস পায়। তা আমরা একই ফর্মুলা দিয়ে চাহিদার আয় স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারবো। ফর্মুলাটা হলো এরকম, চাহিদার পরিমাণে পরিবর্তন, এটাকে আমরা চেঞ্জ করে নিচে দামের জায়গায় আমরা লিখতে পারবো এখন আয়, অর্থাৎ আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার বা চাহিদা পরিমাণের শতাংশিক পরিবর্তনকে বলা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এটার ক্ষেত্রে সেম ফর্মুলা, জাস্ট দামের জায়গায় আমরা আয়কে আনবো, এখানে ওয়াই বলতে আমরা ইনকামকে বোঝাচ্ছি, এবং কিউ মানে আবারও চাহিদা, সেম একই ফর্মুলা দিয়ে একইভাবে ম্যাথটা করা যাবে। সুতরাং আমরা ওই ম্যাথটা করছি না এখানে। এবার আমরা চলে আসছি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। সাধারণত আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটা বোঝাতে হয় মূলত দুটা দ্রব্যের জন্য, একটি হলো পরিপূরক দ্রব্য আর একটি হলো পরিবর্তক দ্রব্য। অর্থাৎ এখানে দুটা দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা পরিমাপ করতে হয়। এই কারণে ফর্মুলা একটু চেঞ্জ আসছে এখানে। এটা অনেকটা দাম স্থিতিস্থাপকতার ফর্মুলাটাই ব্যবহার করেছি, কিন্তু আমরা এখানে এক্স এবং ওয়াই বলতে বোঝাচ্ছি দুটি দ্রব্য, এক্স এবং ওয়াই দ্রব্য। তাহলে মূলত একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, এরকম কিন্তু রিলেশন মূলত পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি চা চিনি অথবা চা কফি। চা কফি হলো পরিবর্তক দ্রব্য আর চা চিনি হলো পরিপূরক দ্রব্য। তাহলে চায়ের দামের পরিবর্তনের ফলে কফির কিন্তু চাহিদা পরিবর্তন হতে পারে। আবার চায়ের দাম যদি বৃদ্ধি হ্রাস পায়, কফির দাম চাহিদার পরিমাণও বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। একইভাবে চা চিনির ক্ষেত্রেও ব্যাপারটা হতে পারে। তো কিন্তু দ্রব্য দুটোর মধ্যে কখন আমরা বুঝবো যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মানের উপরে পরিবর্তক কখন, পরিপূরক কখন, এই বিষয়টা আমি একদম ক্লাসের সর্বশেষে আমরা আলোচনা করব। এবার আমরা চলে আসতেছি স্থিতিস্থাপক চাহিদা বলতে কি বুঝি এবং অস্থিতিস্থাপক চাহিদা বলতে আমরা কি বুঝি। এই দুইটা চাহিদা বা স্থিতিস্থাপকতা নরমালি চাহিদার দাম স্থিতিস্থাপকতা দ্বারা পরিমাপ করা যায়। আমরা এখানে লিখেছি ইপি গ্রেটার দেন 1 এবং ইপি লেস দেন 1। আমরা একটা অঙ্ক করেছিলাম যেটার মান ছিল ইপি লেস দেন 1। ইপি লেস দেন 1 মানে বোঝাচ্ছে মূলত দামের পরিবর্তনের চেয়ে যখন চাহিদার পরিমাণের পরিবর্তন যদি কম হয়ে থাকে, দাম যে শতাংশিক বা হারে পরিবর্তন হয়েছে, চাহিদা পরিমাণ যদি তার চেয়ে কম শতাংশিকভাবে পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় মূলত অস্থিতিস্থাপক চাহিদা, যেটাকে আমরা বলছি ইপি লেস দেন 1। আর যদি ইপি গ্রেটার দেন 1 হয়, তখন আমরা বুঝবো দামের শতাংশিক পরিবর্তন থেকে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন বেশি হবে, তখন আমরা সেটাকে বলবো স্থিতিস্থাপক চাহিদা। আমি যদি দুইটা টার্মসকে একটু ক্লিয়ার করতে চাই, তাহলে আমাকে দুইটা চিত্র দিয়ে টার্মসগুলো ক্লিয়ার করতে হবে। আমি দুইটাই চাহিদা রেখা অঙ্কন করব, তবে দুইটার শেপ বা আকার একটু ডিফারেন্ট হবে। প্রথমে আমরা আঁকছি। এই রেখার মধ্যে আমরা নর্মাল জানি, এটা আমরা গত ক্লাসে দেখেছি চাহিদা রেখা কীভাবে অঙ্কন করতে হয় বা কী কী বিষয় থাকে। এখানে আমরা লম্ব অক্ষে দামকে প্রকাশ করি এবং ভূমি অক্ষে আমরা চাহিদার পরিমাণ প্রকাশ করি। যেখানে দেখা যাচ্ছে দামের চেয়ে যদি চাহিদার পরিবর্তনটা বেশি হয়, তখন তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা, এবং এই রেখাটা সাধারণত একটু ফ্ল্যাটার হয়, চ্যাপ্টার টাইপের হয়। আর আরেকটা চাহিদা রেখা আছে যেটা আমরা স্টিপার চাহিদা রেখা বলি, এটা একটু খাড়া টাইপের হয়। এটা নর্মালি দামের শতাংশিক পরিবর্তন থেকে চাহিদার শতাংশিক পরিবর্তনটা একটু কম হবে। যখন দামের শতাংশিক পরিবর্তন থেকে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন কম হবে, তখন তাকে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা, যেটা আমি নিচে এঁকেছি, যেটাকে আমরা খাড়া বা একটু স্টিপার ডিমান্ড কার্ভ বলছি। আর যখন দামের শতাংশিক পরিবর্তন থেকে চাহিদার শতাংশিক পরিবর্তন বেশি হবে, তখন তাকে বলা হবে স্থিতিস্থাপক চাহিদা, যে চাহিদা রেখাটি সাধারণত একটা ফ্ল্যাটার অথবা চ্যাপ্টার টাইপের হয়। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি যদি ক্যালকুলেশন করি, তখন আমরা ডিসিশন দিতে পারি এভাবে, ইপি যখন গ্রেটার দেন 1 হবে, তখন তাকে বলা হবে স্থিতিস্থাপক চাহিদা, আর যদি ইপি লেস দেন 1 হয়, তখন তাকে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা। এবার আমরা চলে আসি আরও কয়েকটা স্থিতিস্থাপকতার পরিমাপের বিষয় নিয়ে। তিনটা বিষয় আছে এখানে, একটি হলো একক স্থিতিস্থাপকতা, আরটি হলো শূন্য স্থিতিস্থাপকতা, আরটি হলো অসীম স্থিতিস্থাপকতা। মূলত চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করতে গেলে আমরা 5টি বিষয় দেখতে পাই।
একটি হচ্ছে এককের চেয়ে বেশি, আর একটি এককের চেয়ে কম। এই দুইটা বিষয় আমি এখানে আনিনি, বিকজ এই দুইটা বিষয় স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে চলে এসছে। এজন্য এই দুইটা বিষয় বাদ দিয়ে আরও তিনটা টার্মস আমি একটু ক্লিয়ার করছি। একটা হলো একক, যেটাকে আমরা প্রকাশ করছি ইপি ইকুয়ালস টু 1 হিসেবে। এটা নর্মালি দেখা যায় না, তারপর আমরা এটা ইকোনমিক্সের আলোচনার স্বার্থে এটা আলোচনা করা। এটা হলো যখন দামের পরিবর্তন, যে শতাংশিক পরিবর্তন যেটা হবে, তার সাথে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন যদি সমান হয়, অর্থাৎ দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার শতাংশিক পরিবর্তন যদি ইকুয়াল হয়, তখন তাকে বলা হবে একক স্থিতিস্থাপকতা। আর দুই টার্মস রয়েছে, একটি হলো জিরো ইলাস্টিসিটি, যেটাকে আমরা বাংলায় বলি শূন্য স্থিতিস্থাপকতা। এটা কখন হয়? এটা নর্মালি হয়ে থাকে, এটা আমরা একটা কৌশল বা টেকনিক দিয়ে আমরা এটা শিখতে পারি। আমরা জানি যে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র হলো ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তো সাধারণত উপরের যদি কোনো মান জিরো হয়, তখন পুরো মানটাই জিরো হবে, এটা একটা নর্মাল লজিক। তো উপরের মান কখন জিরো হবে? এখানে তো পি প্রাথমিক দাম, এটা থাকবে অবশ্যই, আর কিউ প্রাথমিক চাহিদা পরিমাণ, এটা অবশ্যই থাকবে। তাহলে চেঞ্জ যেটা ডেল্টা, যেটা এটা জিরো হওয়ার পসিবিলিটি আছে। তাহলে আমরা বুঝতে পারছি প্রাইসে কোনো একটা মান থাকবে, বাট চাহিদা পরিমাণে কোনো মান থাকবে না। অর্থাৎ দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন না হয়, তখন তাকে বলা হয় চাহিদার শূন্য স্থিতিস্থাপকতা। আমি আবার রিপিট করছি, দামের পরিবর্তন সত্ত্বেও যদি চাহিদা পরিমাণের কোনো পরিবর্তন না হয়, তখন তাকে বলা হয় চাহিদার শূন্য স্থিতিস্থাপকতা। এই বিষয়টা আসলে হয়ে থাকে খুবই প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, এই বিষয়টা হয়ে থাকে। যেমন চাল, ডাল, পেঁয়াজ, যেগুলোর ক্ষেত্রে আমরা দাম অনেক বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যখন মানুষ এগুলোর চাহিদার পরিমাণ সাধারণত হ্রাস পায় না। যেমন লবণের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে থাকে যে দাম অনেক বেশি বৃদ্ধি পেলেও লবণের চাহিদা কখনো হ্রাসও পায় না, বৃদ্ধিও পায় না। এই ধরনের পণ্যগুলোর ক্ষেত্রে আমরা চাহিদার শূন্য স্থিতিস্থাপকতা বলতে পারি। আরটি হলো চাহিদার অসীম স্থিতিস্থাপকতা, অর্থাৎ এই টার্মসটা ঠিক ইনভার্স টার্ম বা বিপরীত টার্মটা আমরা বলতে পারি। তো কখন অসীম হয় কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কখন অসীম হবে? যখন নিচের কোনো মান যদি জিরো হয়, নিচের কোনো মান জিরো হলে উপরে যদি কোনো মান থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি অসীম স্থিতিস্থাপকতার ক্যালকুলেশন বা ম্যাথ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি দামের কোনো চেঞ্জ না হয়, দাম স্থির কিন্তু চাহিদা পরিমাণ পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে উপরে অবশ্যই একটা মান থাকবে, বাট যেহেতু দাম স্থির সে কারণে ডেল্টা পি বা ডেল্টা প্রাইস যেটা, সেটা জিরো থাকবে। তো আমরা ডেফিনেশনটা এই কৌশল থেকে আনতে পারি। অসীম স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা হচ্ছে এরকম: দামের পরিবর্তন না হওয়া সত্ত্বেও যদি চাহিদার পরিমাণে পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় চাহিদার অসীম স্থিতিস্থাপকতা। তো এই বিষয়টি কখন হয়ে থাকে? সাধারণত যেগুলো বিলাস দ্রব্য, এক্ষেত্রে হয়ে থাকে। যেমন কোনো একটা নতুন মডেলের যদি মোবাইল কিংবা নতুন মডেলের যদি কোনো অটোমোবাইল গাড়ি যদি আসে বাজারে, দেখা যায় এগুলোর দাম চেঞ্জ না হলেও স্ট্যাটাস বা সোশ্যাল স্ট্যাটাস বা যেটা আমরা বলি যে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য অনেকে বেশি পরিমাণে কিনে সোসাইটিতে নিজেকে হয়তো এক্সপ্রেস করতে চাই এই দিক থেকে। এক্ষেত্রে এই বিষয়গুলো হয়ে থাকে। দামের পরিবর্তন না হওয়া সত্ত্বেও ভোক্তা কিন্তু তার কনজামশনটা অনেক বেশি হাই রাখে বা অনেক বেশি কনজিউম করে। এ ধরনের স্থিতিস্থাপকতা আমরা বলতে পারি চাহিদার অসীম স্থিতিস্থাপকতা। তো সুতরাং আজকে আমরা একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি কমপ্লিকেটেড বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার জন্য। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের ভিডিও নিচে করতে পারো, এবং ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বাজার ভারসাম্য এবং যোগান নিয়ে আলোচনা আসবো। ততদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।